আপনি বলছেন যে আওয়ামী লীগকে নিয়ে আসার একটা গ্রিন সিগন্যাল বিএনপি দিয়েছে, দিতে হবে। বিএনপি আগের চেয়ে অনেক পরিপক্ক হয়েছে। তারেক রহমান আগের থেকে অনেক পরিপক্ক হয়েছে। তারেক রহমান জানে যে এই দেশে আওয়ামী লীগ ছাড়া কোনো রাজনীতি মানে বিএনপি একা রাজনীতি করতে পারবে না। তারেক ভাই কথা দিলাম, ৩২ ভেঙে দিলাম। এরকম স্লোগানও উঠেছিল। তাহলে আমরা কি ধরে নেব? তাহলে এই মানুষগুলো কারা? যারা বঙ্গবন্ধুকে অস্বীকার করতে পারে। তারা আর যাই হোক, কোনোভাবেই স্বাধীনতার পক্ষে শক্তি হতে পারে? কই বিএনপির শীর্ষ নেতৃত্ব তো বঙ্গবন্ধুকে অস্বীকার করে না এবং তারা তো কথা বলার সময় বঙ্গবন্ধু সম্পর্কে যথেষ্ট সম্মান দিয়ে কথা বলে। আপনি যেকোনো বইয়ের শুরুর পাতায় বঙ্গবন্ধু, শেষের পাতায় বঙ্গবন্ধু। ইভেন পাঠ্যপুস্তকেও। এত বঙ্গবন্ধু বঙ্গবন্ধু করে গাছের পাতায় বঙ্গবন্ধু, টাকার পাতায় বঙ্গবন্ধু, এই করে কি জেনারেশন সৃষ্টি করা হয়েছে? সেই জেনজিরা তো এই আওয়ামী লীগের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড়ালো। তারা ২৪শে আন্দোলনের পরে মুক্তিযুদ্ধকে উড়ায় দিতে চাইল না। মানে ৭১ উপরে ২৪কে স্থান দিতে চাইলো। হ্যাঁ? তাহলে কি করেছে আওয়ামী লীগ? আওয়ামী লীগ স্রেফ ব্যবসায় করেছে। আবার এটিও সত্য কথা, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে যতটুকু লালন করতে পারে, অন্য আর কোনো শক্তি পারে না। অন্য আর সব শক্তি হয় মুক্তিযুদ্ধের বিষয়টিকে নিয়ে উদাসীন থাকে অথবা মুক্তিযুদ্ধের বিষয়টিকে পারলে লাঠি দিয়ে বা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিতে পারে। দর্শক নাগরিক প্রতিদিনের সপ্তাহে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ফারদিন আলম। আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছে বাংলাদেশের একজন সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না। আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ। কেমন আছেন? নির্বাচন পরবর্তী দেশটা কেমন লাগছে? একটু নিঃশ্বাস নেওয়া যাচ্ছে আর কি। একেবারে তো নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল এই ১৮ মাস, তাই না? এবং আমার ধারণা নিঃশ্বাসটা আপনিও ছাড়তে পারছেন। আপনার সাংবাদিকতার শুরুটা কিভাবে হলো? সাংবাদিকতা শুরু আসলে ওইভাবে খুব আয়োজন নিয়ে চিন্তাভাবনা করে যে সাংবাদিকতায় ঢুকতে হবে বা ঢুকেছি ওরকম কিছু না। ছোটবেলা থেকেই ইনফরমেটিভ বই লেখালেখির প্রতি একটু আগ্রহ ছিল। পেপার পত্রিকার প্রতি এটা করতে কেমন করে যেন হয়ে গেল। ছোটবেলা থেকে প্যাশন ছিল না যে বড় হয়ে জার্নালিস্ট হবে? প্যাশন ছিলাম না তো তবে জানার প্রতি একটা আগ্রহ ছিল। ছোটবেলা থেকেই হয়তো বাজারে যেতাম, মা বাজার করতে যেত। টাকা মেরে কিছু টাকা চা-টার জন্য রাখতাম। আর বাকি টাকা দিয়ে একটা পত্রিকা কিনতাম। তখন তো ৳৬ ৳৫ পত্রিকা ছিল ছোটবেলায়। তো একটা আগ্রহ ছিল। তো ওই জায়গা থেকে আরকি আস্তে একটা পর্যায়ে মনে হলো না সাংবাদিকতাই করি। ঢুকলাম। আমরা জানতে চাইবো যে বিগত সরকার, আওয়ামী সরকারের আমলে সাংবাদিকতা এবং সাংবাদিকরা কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে? সাংবাদিকরা ক্ষতিগ্রস্ত আসলে একদিনে হয়নি। এটা ডে বাই ডে হচ্ছে। প্রতিটা সরকারের সময়ে সাংবাদিকতা হুমকির মুখে পড়েছে, সাংবাদিকরা হুমকির মুখে পড়েছে। তবে যেটা আপনি বলেছেন শেখ হাসিনা সরকারের সময় সাংবাদিকতার মুখোশ একেবারে মোটামুটি নগ্ন হয়ে পড়েছে। নগ্ন হয়ে পড়ার পরে সেই প্র্যাকটিস আগে থেকে যেমন একটু শুরু হয়েছে। আর সেই ধারাবাহিকতা ডক্টর ইউনূস সরকারের ১.৫ বছরেও ছিল। এখনো আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে বের হওয়ার কোনো সম্ভাবনা নেই। বরং আরো খারাপের দিকে যাবে বলে মনে হচ্ছে। এবং সেটি কি নির্বাচিত সরকার বর্তমানে আসার পরে এরকম কিছু দেখছেন আপনি? অবশ্যই, কেন দেখব না? একটু যদি আমাদেরকে একটু বিস্তারিত বলেন যে আচ্ছা, বিস্তারিত বলার কিছু নেই। এগুলো তো আসলে আম বাস্তবতা যেটি বলছে, সেটি হচ্ছে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনগুলোতে কি হতো? শেখ হাসিনার সংবাদ সম্মেলনগুলোতে আমি যদি ছোট্ট করে একটু এক্সাম্পল দিই। সেখানে গিয়ে সো কল্ড সিনিয়র সাংবাদিক বা সো কল্ড এডিটর, সেটি প্রিন্ট মিডিয়ার হোক অথবা টেলিভিশনের হোক, তারা গিয়ে কি করতেন তারা? হাত কচলানো ছাড়া তো কোনো কাজ ছিল না। ওয়াইলিং ছাড়া তো কোনো কাজ ছিল না, হ্যাঁ? একজন সিনিয়র মোস্ট জার্নালিস্ট বাংলাদেশের, যার নাম আমরা সবাই জানি। আমি নামটা এখানে উচ্চারণ করতে চাচ্ছি না। আপনি যদি জানতে চান আমি বলতে পারি। বাট না বলাটাই ভালো, বললে আমাদের জন্য লজ্জার। সিনিয়র মোস্ট জার্নালিস্ট যার হাত ধরে বাংলাদেশে অনেক গণমাধ্যমে আত্মপ্রকাশ ঘটেছে, অনেকে সাংবাদিক হয়ে উঠেছেন। তো সেই ধরনের এক সাংবাদিক বলছেন, মনে করুন যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে একটা সংবাদ সম্মেলন, সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নিজেই রয়েছেন। তো আপনি যদি ওই বিটের সাংবাদিক হন, জ্বালানি সাংবাদিকতা করেন, আপনাকে তো ওই রিলেটেড প্রশ্ন করতে হবে। তা না আপনি বা ওই সিনিয়র জার্নালিস্ট প্রশ্ন করছেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে নোবেল পেতে হবে। তো উনি লজ্জা পেলেন যে এর মধ্যে নোবেলের প্রসঙ্গ কেন? তো উনি বলছেন প্রশ্ন করুন। জি মাননীয় প্রধানমন্ত্রী, প্রশ্ন আমার আছে কিন্তু আপনাকে নোবেলের জন্য লবিস্ট নিয়ে করতে হবে।
শেখ হাসিনা আরেকটু লজ্জা পেয়ে গেলেন। অমুক সাহেব প্রশ্ন করুন। মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে শুধু বাংলাদেশের নেতা নয়, দক্ষিণ এশিয়ার লিডারশিপ আপনাকে নিতে হবে। এই যদি হয় সাংবাদিকদের প্রশ্নের ধরন, বুঝতেই পারছেন সেখানে কি হতো? স্রেফ আমি বিটিভি বা টেলিভিশন, আমি নিজে টেলিভিশন জার্নালিজম গত ১৫-২০ বছর, বলতে ২০ বছর। এখন বিষয় হচ্ছে কি যে আমি নিজে টেলিভিশন দেখতাম না। মান এত পড়ে গেছে, সাংবাদিকতা বলতে কিছু নেই। হাতে গোনা ২-১ টি টেলিভিশন ছাড়া। পত্রিকাগুলো বলা যায় ঠিক একই অবস্থান। তা আমি প্রধানমন্ত্রীর ওই সংবাদ সম্মেলনগুলো দেখতাম। কেন দেখতাম বলেন তো? চাটুকারিতা দেখার আমার খুব মজা লাগতো। ছোটবেলায় যখন কার্টুন দেখতাম, আমি বড় হয়ে কার্টুন দেখতাম। হ্যাঁ? তা এখন সেই জিনিসটা তো এখনো রয়েছে। ইউনূস সরকারের সময় তাই ঘটেছে এবং আওয়ামী লীগ সরকারের সময় যেই একটি বিশেষ পক্ষ সাংবাদিক প্রতিষ্ঠানগুলো দখল করে নিয়েছে। দখল মানে কি? মানে তাদের অধীনেই সবকিছু চলছিল। হ্যাঁ? আওয়ামীপন্থী সাংবাদিকদের অধীনে। ইউনূস সরকার আসার পরে কি হলো? জামাত, বিএনপিপন্থী সাংবাদিকরা, অর্থাৎ ওই যে তেল মারা সাংবাদিকরা যেখানে ছিল তারা কিন্তু থাকলো না। তারা কিন্তু উধাও হয়ে গেল। অথবা যারা ছিলেন তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়ে ওইখানে এই বিএনপি এবং জামাতপন্থী সাংবাদিকরা এলেন। এলেন তো? তাহলে ডক্টর ইউনূস যে বলছিলেন যে বাংলাদেশের সাংবাদিকরা এখন ইতিহাসের শ্রেষ্ঠ সময় উপভোগ করছে। কিসের শ্রেষ্ঠ সময়? বরং আওয়ামী লীগের সময় যা হয়নি, ইউনূস সরকারের সময় তা হয়েছে। ইউনূস সরকারের সময় গণমাধ্যম দখল হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে, সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আওয়ামী লীগের সময় হয়েছে কিন্তু এগুলো তো হয়নি। সো তার চেয়ে খারাপ অবস্থা। বিএনপি আসার পরে কি হলো? আমরা ভেবেছিলাম এসব সংস্কৃতির পরিবর্তন ঘটবে। দুর্ভাগ্যের বিষয় যে আমরা সেম সিনারিও আমাদের সামনে উপস্থিত হচ্ছে। একইভাবে কে আওয়ামী লীগ, কে জামাত বা কে বিএনপি, এগুলো দেখে চাকরি হচ্ছে। আওয়ামী লীগের সময় আর যাই হোক, গণমাধ্যম জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়নি। হয়তো দিগন্তে একবার সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছিল। গণমাধ্যম বন্ধ করা হয়েছে ২১ টেলিভিশন, চ্যানেল ওয়ান অথবা দিনকাল, এরকম ৩-৪ টি। আপনি দেখুন ১.৫ বছরে ইউনূসের সময় কি হয়েছে? ১.৫ বছর, ওটা তো আপনি ১৫.৫ বছর হিসাব করছেন। আর ১.৫ বছরে হয়েছে। আচ্ছা, আর আওয়ামী লীগের সময় তো হয়নি যে আপনি জামাত, আমি বিএনপি, আরেকজন আওয়ামী লীগ, না অমুকের সাথে কথা বলা যাবে না, অমুককে চাকরিতে রাখা যাবে না, ওকে মানে ষড়যন্ত্রের মাধ্যমে বের করে দিতে হবে। এইগুলা তো হয়নি। হয়তো ওগুলো হয়েছে সিনিয়র লেভেলে। আর ১.৫ বছরে তো ওই বিষয়, মানে আপনি আওয়ামী লীগ করেন বা ছাত্রলীগ ওয়ান্স আপন এ টাইম করেছেন, এটাই আপনার অপরাধ। এই ১.৫ বছরের মধ্যে ওইগুলো খুঁজে বের করে আপনাকে তারপরে বের করে দেওয়া হয়েছে এবং খুব জঘন্যভাবে। জনগণ তো একটা ব্যক্তিগত প্রতিষ্ঠান। কিভাবে দখল করে নেওয়া হলো দেখেছেন? এখন বিএনপির সময় যেটা ঘটছে ওই একই অবস্থা। এখনো আমরা তার কোনো পরিবর্তন দেখতে পাইনি। বরং সেই পরীক্ষিত বিএনপি পন্থী সাংবাদিকরাই সব প্রতিষ্ঠানে এখনো পর্যন্ত রয়েছেন। আপনি দেখুন সাংবাদিকরা এখনো জামিন পেয়েছে। সাংবাদিক শাহরিয়ার কবির, সাংবাদিক আনিস আলমগীর কেন আটক থাকতে হবে? ইউনূসের সময় আমি একটু ৩ মাস, প্রায় ৩ মাস জেলে ছিলাম। আনিস আলমগীর ভাই সে ইউনূস আমলে গিয়েছে। বিএনপির তো ১৫ দিন হয়ে গেল, ১৫ দিন বেশি সময় হয়ে গেল তারা সরকার গঠন করেছে। এই মামলাগুলো কি তড়িৎ গতিতে আ মানে এগুলো একটা সমাধানে আসা উচিত ছিল না? যেমন বিএনপি রাজনৈতিকভাবে ১,০০০ এর বেশি মামলা তারা সিদ্ধান্ত নিয়েছে, এগুলো পুনর্বিবেচনা করা হবে। যেগুলো আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি নেতাকর্মীদের নামে বা বিরোধী দলীয় নেতাকর্মীদের নামে হয়েছে। তো এইগুলো যদি তারেক রহমান সত্যি দৃষ্টান্তমূলক কিছু স্থাপন করতে চাইতো, উনি কিছু দৃষ্টান্ত আমাদের সামনে স্থাপন করছেন ছোটখাটো কিছু বিষয়ে। আমরা আশাবাদী হচ্ছি। কিন্তু এই আশাবাদীটা কতক্ষণ আমরা ধরে রাখতে পারবো আমরা জানি না। সাংবাদিক আনিস আলমগীরের কি অপরাধ? আমাদের কি অপরাধ ছিল? সন্ত্রাস বিরোধী আইন বলতে কি বোঝায়? যদি এটি আওয়ামী লীগ করে গেছে। আওয়ামী লীগ করে গেছে। তো সন্ত্রাস বিরোধী আইনে মানে আমরা কি সন্ত্রাসটা করলাম? আর সন্ত্রাস বিরোধী আইনে তো আচ্ছা, সন্ত্রাস আছে। আমরা কি ওদিনের গল্প একটু শুনতে চাই? মঞ্চ ৭১ এর একটা প্রোগ্রাম ছিল। কি হয়েছিল সেদিন? ঐদিন অনেক জায়গায় বলেছি, তারপর আপনি যখন বলছেন আমি বলি ছোট করে। সেটি হচ্ছে যে ওটা মুক্তিযোদ্ধাদের একটি প্রোগ্রাম ছিল। ডক্টর ইউনূস সরকারের সময় সংবিধানকে ছুঁড়ে ফেলতে হবে, সংবিধানের কবর রচনা করতে হবে এবং মুক্তিযুদ্ধ ইস্যুতে কি হয়েছে ভালো করে জানেন নিশ্চয়ই, হ্যাঁ? আচ্ছা, কেন গঠন এই প্ল্যাটফর্মটি কেন গঠন করা হয়েছিল মঞ্চ ৭১? এখন মুক্তিযুদ্ধের উপরে ২৪ কে স্থান দেওয়ার একটি চক্রান্ত ছিল বা একটি পরিকল্পনা ছিল। তারা সেই চেষ্টা করেছে যারা জুলাই আন্দোলন করেছে।
বিষয়টা হচ্ছে যখন এই অবস্থা মুক্তিযুদ্ধের অসংখ্য স্মৃতিচিহ্ন গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, বুলডোজার দিয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে, ৩২ নম্বর ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো। সেই জায়গায় এসে যখন ৫ আগস্ট ২০২৫ অর্থাৎ জুলাই আন্দোলনে ১ বছর পূর্তি উপলক্ষে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন জাতীয় সংসদ ভবনের সামনে তিনি বিশেষ ভাষণ দিবেন জাতির উদ্দেশ্যে, তখন ধারণা করা হচ্ছে হয়তো সংবিধান, আমাদের এক্সিস্টিং সংবিধান হয়তো বাতিলের ঘোষণা দিতে পারেন। এই একটা আশঙ্কা থেকে যারা মুক্তিযোদ্ধা ছিলেন, যেমন জেরাই খান পান্না সিনিয়র অ্যাডভোকেট, আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারম্যান, ব্লাস্টের অন্যতম প্রতিষ্ঠাতা, জেরাই খান পান্না সহ কিছু মুক্তিযোদ্ধা যেমন আব্দুল্লাহ আল মাহমুদ সাহেব, বীর প্রতীক, তারা সিদ্ধান্ত নিলেন যে না, একটা কিছু করতে হবে, একটা প্রতিবাদ দিতে হবে যাতে এইটি না হয়, এক্সিস্টিং সংবিধানটা যাতে ছড়িয়ে ফেলা না হয়। তো উনারা ওই প্যাড সর্বস্ব একটা সংগঠন করে মানে মঞ্চ ৭১ নাম দিয়ে ফার্স্ট একটা প্রেস রিলিজ দিলেন। ওটা ৪ আগস্ট ২০২৫ রাত্রেবেলায় গণমাধ্যমে দিলেন। ওটি প্রেস রিলিজ আকারে এলো এবং ওটি ব্যাপক সাড়া ফেললো। কেন? ওই সময় মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলার মানুষ নেই। পরবর্তীতে এসে ২৮শে আগস্ট আরেকটা প্রোগ্রাম শুরু করা হলো। হ্যাঁ? যে প্রোগ্রামে আমরা ছিলাম, এটা আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ ও সংবিধান। শিরোনামটা ছিল এটি। সংবিধান নিয়ে আলোচনা এবং মুক্তিযুদ্ধ, আপনি জানেন যে মুক্তিযোদ্ধারা কিভাবে ভায়োলেন্সের শিকার হচ্ছিলেন, মব ভায়োলেন্সের শিকার হচ্ছিলেন। মুক্তিযুদ্ধের অসংখ্য স্মৃতিচিহ্ন, ভাস্কর্য মাটির সাথে গুঁড়িয়ে দেওয়া হচ্ছিল। তো ওই পারপাস একটা সেমিনার ডাকা হলো। সেখানে ডক্টর কামাল হোসেন সাহেবের উপস্থিত থাকার কথা ছিল। জেরা খান পান্না ভাই থাকবেন, উনি সভাপতিত্ব করবেন। ওখানে মুক্তিযোদ্ধা ছিলেন ৭০ থেকে ৮০ জন, ১৫০ জন মানুষের মধ্যে। সাগর উনি মিলনায়তনে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে। যাই হোক, আমরা ১০টার মধ্যে চলে গেলাম। ডক্টর কামাল হোসেন সাহেব এবং পান্না ভাই ওনারা কেউ আসেননি। স্বাভাবিক সিনিয়র পারসন, একটু এজেড পারসন এর দেরিতে আসে। আচ্ছা, ওখানে আরেকটা কথা বলা হয়েছে যে ডক্টর কামাল হোসেনের নাম সেখানে ব্যবহার করা হয়েছিল ওই ব্যানারে, কিন্তু তার আসার কথা ছিল না। আমি তো অর্গানাইজারদের কেউ না আরকি, হ্যাঁ? আমি তো ইনভাইটেড গেস্ট হিসেবে গিয়েছিলাম। অ্যাজ এ জার্নালিস্ট আমি সেখানে উপস্থিত ছিলাম। এখন বিষয় হচ্ছে যে আপনি কোনো পদবিতে ছিলেন না না, ওটা মঞ্চ ৭১ এ। ওটা কোনো পদবি কারোরই নির্ধারণ হয়নি এখনো পর্যন্ত টিল নাও। ওটা কোনো কমিটি ফরমেট করা হয়নি। উম পান্না ভাই শুধুমাত্র আহ্বায়ক। মানে একজন থাকতে হয় তো, কাউকে করতে হয়। এটাই। আর মঞ্চ ৭১ এই নামটা, এই নাম যে দেখেন পান্না। আর মঞ্চ ৭১ হয়তো অন্য শুভাকাঙ্ক্ষী আমরা সাথে আছি বা আমি ওই প্রোগ্রামে গিয়েছিলাম গেস্ট হিসাবে, এই পর্যন্ত আর কিছু না। এখন ওইখানে আমরা অ্যারেস্ট হওয়ার পর, আমি ছাড়া পাওয়ার পর যেটি জানলাম যে, এর আগে তো এত কিছু জানতাম না যে এটি নিয়ে এত কিছু হয়ে যাচ্ছে। আগে থেকেই এই সো কল্ড জুলাই আন্দোলন যারা দাবিদার, হ্যাঁ? আন্দোলনকারী, তাদের একটি অংশ ১ম মানে ২ দিন আগে থেকেই তারা এরকম একটি হুঁশিয়ারি দিচ্ছিল যে মঞ্চ ৭১ এর প্রোগ্রাম করতে দেয়া হবে না। তখন মঞ্চ ৭১ ওই একটা প্রেস রিলিজ থেকেই সারা বাংলাদেশে সাড়া ফেলে দিয়েছে। এটিও একটা ঐতিহাসিক ঘটনা যে একটা সংগঠন, একটা নাম, কোনো ধরনের কর্মসূচি ছাড়াই যে একটা প্রেস রিলিজ দিয়েই সারা বাংলাদেশে মোটামুটি রাতারাতি তারা মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারে। আমি ছোটবেলা থেকেই অনেক ধরনের সংগঠন করে আসছি। আমি ছোটবেলা মানে ৪ বছর বয়স থেকে খেলাঘর করি। আমি সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক অনেক সংগঠনের সাথে জড়িত ছিলাম। বলতে গেলে আমার এই যে প্রায় মানে আ ৪৮-৪৯ বছর বয়স। ওই ৪ বছর বয়স থেকেই আমার এ পর্যন্ত বিভিন্ন সংগঠনের হয়তো কোথাও নেতৃত্বে ছিলাম, কোথাও কর্মী হিসেবে কাজ করেছি। আমার অভিজ্ঞতাই বলে না যে আর কোনো ঘটনায় এরকম একটি প্রেস রিলিজ দিয়ে সারা বাংলাদেশে এরকম মানুষের দৃষ্টি আকর্ষণ করা যায়, যেটি মঞ্চ ৭১ করতে পেরেছে। যাই হোক, এখন বিষয় হচ্ছে যে আম প্রোগ্রাম শুরু হয়েছে, মুক্তিযোদ্ধারা কথা বলছেন, প্রফেসর কার্জন আছেন, আ আ সাবেক সচিব আবু আলম শহীদ খান আছেন, ওখানে লতিফ সিদ্দিকী ছিলেন, আরো মুক্তিযোদ্ধারা ছিলেন। হঠাৎ করেই মব ক্রিয়েট করা হলো, স্লোগান দেয়া হলো, উত্তেজনাকর স্লোগান, ব্যানার ছিঁড়ে ফেলা হলো। আম কোনো মুক্তিযোদ্ধাকে রক্তাক্ত করা হলো, মারপিট করা হলো। লতিফ সিদ্দিকীর চারপাশে আপনারা দেখেছেন, ভিডিও ফুটেজ আছে। তারা একটা মব তো মানে পুরো অডিটোরিয়ামে ক্রিয়েট করা হয়েছে। লতিফ সিদ্দিকীর চারপাশে মানে উন্মাদনাময় নাচ, নৃত্য দেয়া হচ্ছে। মানে এরা কারা ছিল? একটা ভৌতিক ঘটনা। এটা আ স্থানীয় বিএনপি এবং জামাতের লোকজন ছিল আরকি। আচ্ছা, বিএনপি কি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে সেদিন ছিল? বিএনপি তো মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি না। না, না। কিন্তু বিএনপির মধ্যে জামাতপন্থী নেতাকর্মী আছে এটা তো আমরা জানি। তাই না? যেমন আপনি ধরুন সাবেক রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান, হুম, হুম। তিনি স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছেন।
স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, বিএনপি সে দাবি করে। আওয়ামী লীগ জিয়াউর রহমানকে নিয়ে যাই বলুক না কেন, জিয়াউর রহমানের তো একটা অবদান আছে, হ্যাঁ? অস্বাভাবিক অবদান, এবং তিনি সেক্টর কমান্ডার ছিলেন, সেক্টর তিনি কমান্ডার জেড ছিলেন। ফোর্সের অধিনায়ক ছিলেন। এবং আপনি যেভাবে বলেন ওই তর্কে আমি না যাই যে মুক্তিযুদ্ধ মানে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছেন নাকি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, আমি ওই বিতর্কে নাই গেলাম, আর এই বিতর্ক ভালো লাগে না। বিষয়টা হচ্ছে ওই সময় ওই সংকটময় মুহূর্তে তার ওই ঘোষণাপত্রটি বঙ্গবন্ধুর পক্ষে যে দিলেন, সেটা তো সারা বাংলাদেশে একটা স্পিড তৈরি করেছিল তখন, তাই না? মুক্তিযুদ্ধের মধ্যে অন্য ধরনের একটা স্পিড তৈরি করেছে। তো আমি তার অবদানকে অস্বীকার করি কিভাবে? এখন আপনি বলছেন যে বিএনপির মধ্যে তো মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি নেই। আছে। আমি তো বলব আছে। জামাতপন্থী একটা অংশ আছে। জামাতপন্থী যারা একটা অংশ, তারা তো আর যাই হোক, মুক্তিযুদ্ধের সপক্ষে হতে পারে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন, ২০২৫ এর ৫ ফেব্রুয়ারি যখন ৩২ নম্বর গুড়িয়ে দেওয়া হলো, তখন ওইখান থেকে কিছু স্লোগান উঠেছিল। আমরা তো জানি যে এনসিপি বা এই মানে কি বলে এটাকে, জামাত বা হেফাজতের নেতাকর্মীরা গেছে, বা ওই যে বিদেশ থেকে ওহী নাজিল হতো, কানাডা থেকে, আ আমেরিকা থেকে কিছু ২ জন বদমাইশ আছে না? এই বদমাইশরা তো অ্যাক্টিভিস্টদের কথা নিশ্চয়ই। অ্যাক্টিভিস্টদের কথা বলছে। এদের নামও তো নিতে গেলে অজু করা লাগে, মানে নিলে পরে আমার এখন অজু করতে হবে। যাই হোক, এদের নির্দেশে কিছু উগ্রপন্থী মানুষ এগুলো কাজ করছে। কিন্তু ওইখান থেকে স্লোগানও কিন্তু বেরিয়েছিল। তারেক ভাই কথা দিলাম, ৩২ ভেঙে দিলাম। এরকম স্লোগানও উঠেছিল। তাহলে আমরা কি ধরে নেব? তাহলে এই মানুষগুলো কারা? যারা বঙ্গবন্ধুকে অস্বীকার করতে পারে। তারা আর যাই হোক, কোনোভাবেই স্বাধীনতার পক্ষে শক্তি হতে পারে? কই, বিএনপির শীর্ষ নেতৃত্ব তো বঙ্গবন্ধুকে অস্বীকার করে না, এবং তারা তো কথা বলার সময় বঙ্গবন্ধু সম্পর্কে যথেষ্ট সম্মান দিয়ে কথা বলে। শুনুন, এগুলো না রাজনৈতিক এই যে প্র্যাকটিস গুলা, এগুলো নিয়ে আর কথা বলতে ভালো লাগে তাহলে না। কি মানে আপনি ৫৪ চাচ্ছেন যে ৫৫ বছরের চর্বিতে চর্বণ। আপনি বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগের অনুপস্থিতিতে মুক্তিযুদ্ধ যে শব্দটা এটা অনেকটা দুর্বল হয়ে গেছে। না, এটা তো স্বাভাবিক কথা। এটা তো আওয়ামী লীগ যখন মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করেছে, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে নেতৃত্ব দান করেছে। আওয়ামী লীগের সময় মুক্তিযোদ্ধারা অনেক সুযোগ সুবিধা পেয়েছেন, যেগুলো তারা ওন করেন, রিজার্ভ করেন। আ বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা সংরক্ষণের চেষ্টা করা হয়েছে। এটা যেমন সত্য কথা, আওয়ামী লীগের সময় মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আবার ব্যবসাও করা হয়েছে। এবং এত বেশি ব্যবসা করা হয়েছে যে মুক্তিযুদ্ধ শব্দটা মানুষের অনেকের কাছে বিরক্তিকর শব্দে, বিরক্তিকর পরিণত হয়েছে। জায়গায় চলে গিয়েছিল। তো এর দায়িত্ব শেখ হাসিনা, এর দায়িত্ব অবশ্যই আওয়ামী লীগ। যেহেতু ব্যবসা করেছে, আপনি যেকোনো বইয়ের শুরুর পাতায় বঙ্গবন্ধু, শেষের পাতায় বঙ্গবন্ধু। ইভেন পাঠ্যপুস্তকেও। তো এত বঙ্গবন্ধু করে গাছের পাতায় বঙ্গবন্ধু, টাকার পাতায় বঙ্গবন্ধু, এই করে কি জেনারেশন সৃষ্টি করা হয়েছে? সেই জেনজিরা তো এই আওয়ামী লীগের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড়ালো। তারা ২৪শে আন্দোলনের পরে মুক্তিযুদ্ধকে উড়ায় দিতে চাইল না। মানে ৭১ উপরে ২৪ কে স্থান দিতে চাইল। হ্যাঁ? তাহলে কি করেছে আওয়ামী লীগ? আওয়ামী লীগ স্রেফ ব্যবসায় করেছে ১৫.৫ বছর মুক্তিযুদ্ধকে নিয়ে। আবার এটিও সত্য কথা, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে যতটুকু লালন করতে পারে, অন্য আর কোনো শক্তি পারে না। অন্য আর সব শক্তি হয় মুক্তিযুদ্ধের বিষয়টিকে নিয়ে উদাসীন থাকে, অথবা মুক্তিযুদ্ধের বিষয়টিকে পারলে লাথি দিয়ে বা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিতে পারে। এই এখন যারা ক্ষমতায় আছেন বিএনপি তারাও তো আ বলা যায় যে মুক্তিযোদ্ধাদের হাতেই আমি আপনাকে এরই মধ্যে বলেছি যে কোনো শক্তি উদাসীন থাকে। আওয়ামী লীগ, আমি আবারও বলি, যেহেতু বিষয়টি সেনসিটিভ, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে নেতৃত্ব দান করেছে। আওয়ামী লীগ আবার মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করেছে, বঙ্গবন্ধুকে নিয়ে ব্যবসা করেছে, সাইনবোর্ড আকারে ঝুলিয়ে তারা তাদের রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করেছে। আবার এটাও সত্য কথা, মুক্তিযুদ্ধের চেতনা আওয়ামী লীগই লালন করে। আর অন্য সব শক্তি পারলে মুক্তিযুদ্ধের ইতিহাস পুরো শেষ করে দেয়। আওয়ামী লীগ আবার খণ্ডিত করেছে। আওয়ামী লীগ খণ্ডিতও করেছে, বিকৃতও করেছে। অন্য মানে যে শক্তিগুলো আছে তারা খণ্ডিত করেছে, বিকৃত করেছে, ভুল উন্নতি করেছে, ধুলার সাথে মিশিয়ে দিয়েছে, পারলে মুক্তিযুদ্ধের ইতিহাস একেবারে মুছে ফেলতে চায়। বিএনপির কথা বলছি স্পেসিফিক্যালি। বিএনপি শুনুন, বিএনপি হচ্ছে কি, নানান মত, নানান পথের মানুষের সমন্বয়ে বিএনপি নামক এই দলটি গড়ে উঠেছে তো। এরা আসলে কোনো জায়গায় স্ট্যান্ড থাকতে পারে না। যদিও এই দলটির প্রতিষ্ঠাতা আমি আগেই বলেছি, একজন মুক্তিযোদ্ধা, একজন সেক্টর কমান্ডার। কিন্তু এর মধ্যে দেখবেন যে ওই ফ্রিডম পার্টি থেকে মানুষজন এসেছে, যারা বঙ্গবন্ধুর হত্যাকারী, যারা এই দলটি গঠন করেছিল। জামাত থেকে এসেছে, মুসলিম লীগ থেকে এসেছে। আ বে
নানান ঘরানার বাম বাম দল থেকে এসেছে, কংগ্রেস পার্টি থেকে এসেছে, জাসদ থেকে এসেছে, নানান মত পথের মানুষরা এই দলের মানে পতাকা তলে এসে একত্রিত হয়েছে। সো বিএনপি কোথাও এককভাবে কোনো জায়গায় থাকতে পারে না। আ জ জামাত, হ্যাঁ, জামাতকে আওয়ামী লীগই ব্যবহার করেছে। আওয়ামী লীগের মধ্যেও মুসলিম লীগের নেতারা আছে। কিন্তু ওটা সংখ্যায় একেবারে কম, একেবারে কম। অতএব বিএনপি একটি অংশ আছে যে প্রবলভাবে মুক্তিযুদ্ধের সপক্ষের, একটি অংশ আছে বেশ উদাসীন, আরেকটি অংশ আছে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। সম্প্রতি শোনা যাচ্ছে আওয়ামী লীগকে তারেক রহমান এই ধরনের গ্রিন সিগন্যাল দিচ্ছে। এটাকে কিভাবে দেখছেন? এটা কতটুকু যুক্তিযুক্ত? অবশ্যই যুক্তিযুক্ত। কেন যুক্তিযুক্ত নয়? আপনার কি মনে হয় যে বিএনপি, মনে করুন যে আরেকটি ৫ আগস্ট হলো, আরেকটি অভ্যুত্থান হলো। সেই অভ্যুত্থানে ঘটিয়ে এই সো কল্ড জুলাই আন্দোলনের নেতারা এরা বিএনপিকে তাড়িয়ে দিল এবং একটা সময় বিএনপিকে নিষিদ্ধ করল। বিএনপি নিষিদ্ধ হবে? একটা চেতনাকে কখনো আপনি খাতা কলমে রাবার স্টাম্প দিয়ে নিষিদ্ধ করে মুছে ফেলতে পারেন? বিএনপি তো একটা চেতনার নাম। আওয়ামী লীগও একটা চেতনার নাম, একটা আদর্শের নাম। এটা সম্ভব না তো। আচ্ছা, আমি সরাসরি বলি, এই যে নানান ধরনের আক্রমণ হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে, বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর ৩২ নম্বর গুড়িয়ে দেওয়া হলো। বিভিন্ন জায়গায় যে ভাস্কর্য ছিল সব ভেঙে দেওয়া হলো। ভেঙে দেওয়া হলো, গুড়িয়ে দেওয়া হলো। বই, পাঠ্যপুস্তক থেকে একেবারে মুছে ফেলা হলো, অনেক আওয়ামী লীগ নেতার বাড়িও ভাঙচুর করা। ভাঙচুর করা হলো। আচ্ছা, আপনি বলুন তো, বঙ্গবন্ধুর নাম কেউ ভুলে গেছে? ৫ আগস্ট ২০২৪ এর আগেই ১৮ কোটি মানুষের যারা বঙ্গবন্ধুকে ভালোবাসতেন বা শ্রদ্ধা করতেন, আ এই ১.৫ বছর পর এসে এত কিছু, এত আয়োজনের মধ্য দিয়ে আপনি বলুন তো যে ৫ জন মানুষ বঙ্গবন্ধুর নাম ভুলে গেছে অথবা ভয়ে বলছে না আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি না। হয়তো ১.৫ বছর গেছে। হয়তো ১.৫ বছর, তাও ১ম ২-৪ মাস কেউ ভয়ে বঙ্গবন্ধুর নাম নিত না। এইভাবে কোনো দলকে মুছে ফেলা যায় না। আর আপনি বলছেন যে আওয়ামী লীগকে নিয়ে আসার একটা গ্রিন সিগন্যাল বিএনপি দিয়েছে। দিতে হবে। বিএনপি আগের চেয়ে অনেক পরিপক্ক হয়েছে। তারেক রহমান আগের থেকে অনেক পরিপক্ক হয়েছে। তারেক রহমান জানে যে এই দেশে আওয়ামী লীগ ছাড়া কোনো রাজনীতি, মানে বিএনপি একা রাজনীতি করতে পারবে না। এবং আওয়ামী লীগ যে ভ্যাকুয়ামটা তৈরি করেছিল, আজকে ২৪শে আগস্টে, মানে ২৪-এর ৫ই আগস্টে যেই আন্দোলনটি হয়েছে, হ্যাঁ, শেখ হাসিনা সরকারের পতন দরকার ছিল। কিন্তু কোন গোষ্ঠী এসেছিল ক্ষমতায়? ডক্টর ইউনূসের পেছনে কোন গোষ্ঠী মানে তারা নিয়ন্ত্রণ করছিল? জঙ্গিবাদী গোষ্ঠী, সাম্প্রদায়িক গোষ্ঠী, মৌলবাদী গোষ্ঠী, হ্যাঁ? এই মৌলবাদী গোষ্ঠীর উত্থান কেন ঘটলো? শুনুন, পলিটিক্যাল সায়েন্সে একটা কথা আছে যেটা আমি প্রায়ই বলি। যখন কোনো রাষ্ট্রে বা সমাজে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়, তার পরের স্টেজ হচ্ছে জঙ্গিবাদ বা চরমপন্থা। আওয়ামী লীগ এই রাজনৈতিক শূন্যতাটি তৈরি করেছিল। বিএনপিকে মাঠে নামতে দেয়নি। জামাত নিষিদ্ধ সংগঠন না হওয়া সত্ত্বেও তাদেরকে মিছিল, করতে দেওয়া হয়। রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেয়নি। অর্থাৎ একটা রাজনৈতিক শূন্যতা তৈরি করেছিল বিধায় জঙ্গিবাদ চরমপন্থার উত্থান ঘটেছিল। আপনি এখানে একটা গর্ত খুঁড়ুন, এই রুমে তো বাইরে থেকে ধুলাবালি আসার কোনো সম্ভাবনা নেই। আপনি ১ মাস পরে এই ঘরে ঢুকুন। দেখবেন কোত্থেকে ময়লা এসে মাকড়সার জাল বুনেছে। অর্থাৎ প্রকৃতির শূন্যতাকে পছন্দ মানে ঘৃণা করে এবং যেহেতু ঘৃণা করে আপনার এই শূন্য স্থানটা আবর্জনা দিয়ে পূরণ হয়ে যায়। অতএব আওয়ামী লীগ যে পলিটিক্যাল ভ্যাকুয়ামটা তৈরি করেছিল সেটি আবর্জনা দিয়ে পূরণ হয়েছে। জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, মৌলবাদ দিয়ে পূরণ হয়েছিল। তারেক রহমান এই বিষয়টা হয়তো জানে এবং কোনো আদর্শকে, ওই যে ১ম এ বললাম, এভাবে নিষিদ্ধ করা যায় না, মুছে ফেলা যায় না। এখানে আওয়ামী লীগ, বিএনপি রাজনীতি করবে। এর বাইরে আর সবাই ছাগলের ৩ নম্বর বাচ্চা হয়ে থাকবে। স্ট্রেইট কথা। এবং তারেক রহমান হয়তো ভাবছেন যে এখনো জুলাই শক্তির পক্ষে যারা আছেন তারা হয়তো তার উপরে ক্ষিপ্ত হবেন, রুষ্ট হবেন। উনি দুদিন পরে এগুলো ড্যাম কেয়ার করবেন। আমি আপনাকে বলে যাচ্ছি। এবং উনার জন্য এই শক্তি, আমরা তো জানি আওয়ামী লীগ, বিএনপি চিরপ্রতিদ্বন্দ্বী। কিন্তু সেই চিরপ্রতিদ্বন্দ্বিতার মাঝখানেও একটি আর্ট আছে। যদিও শেষ পর্যায়ে এসে অনেক জঘন্য নোংরামি, আমাদের অপসংস্কৃতি শুরু হয়েছিল রাজনীতিতে। কিন্তু তারপরও ২ দল যে রাজনীতি করে তাদের মধ্যে একটা আর্ট আছে। যদি বলেন তাহলে কি দ্বিদলীয় রাজনৈতিক ব্যবস্থা থাকবে বাংলাদেশে? দরকার, আমি তো সেটা বলছি না। আসুক, অন্য দল শক্তিশালী হয়ে আসুক। কিন্তু পেছনের দরজা দিয়ে অন্য কোনো বিদেশি শক্তির সহায়তা নিয়ে আপনি জঙ্গিবাদ, মৌলবাদকে পৃষ্ঠপোষকতা দিয়ে আপনি একটা শক্তি হয়ে উঠবেন, সেটি বাংলাদেশে হবে না। আরেকটা কথা বলে রাখি আপনাকে, এদেশের মানুষ বিভিন্ন মতের পথের হতে পারেন। বিভিন্ন রাজনৈতিক
মতাদর্শী হতে পারেন। আমি বিশ্বাস করি ৮০-৯০% মানুষ যে পথেই অনুসারী হন না কেন, মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করেন এবং এটি ছাড়া বিকল্প নেই। আচ্ছা, একটা শব্দগত পরিবর্তনের কথা আমি বলতে চাই আপনাকে যে, আ এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটা শব্দ আসলো যে মব। কিন্তু এখন কিন্তু সেটিকে মব বলা হচ্ছে না এবং আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও বলেছেন যে আজকে থেকে মব বলে কোনো কিছু থাকবে না। এবং সেটিকে বলা হচ্ছে বিশৃঙ্খলা অথবা তোপের মুখে। আমরা দেখেছি যে যখন কোটা সংস্কার আন্দোলন যখন চলমান ছিল, তখন আমরা দেখেছি যে ছাত্রলীগ লেখা হতো না, সাধারণ শিক্ষার্থী লেখা হতো না পত্র-পত্রিকায়। সেখানে লেখা হতো যে দুর্বৃত্ত। এটা কি মানে এটা কিভাবে চলতে থাকবে? এই যে পরিবর্তন শব্দের আপনি যারা সাংবাদিক, আপনার কি মনে হয়? এগুলো তো অপশব্দ। মবকে তো এই যে কিছু সর্বজ্ঞানী ব্যক্তিত্ব ছিলেন ইউনূস সরকারের সময়, সাবেক প্রেস সচিব শফিকুল সাহেব টাইপ, এরা তো মবকে মব বলত না, প্রেশার গ্রুপ বলত আরকি, হ্যাঁ? এবং বলত যে আওয়ামী লীগের ১৫.৫ বছরের দুঃশাসনে পঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ এগুলা। তারা তো আ আর আওয়ামী লীগ না। তারা কেন মবের ভয় পায়? ডক্টর ইউনূস কেন ১ বছরের প্রোটোকল নিল? বিশেষ নিরাপত্তার বিধানটি করল। ভিভিআইপি নিজেকে ঘোষণা করল। হ্যাঁ? আচ্ছা, এখন সালাউদ্দিন সাহেবের কথা বলছেন দেখুন, এটি সত্য কথা। নির্বাচন পরপরই মব অনেক কমে গেছে। অটোমেটিক্যালি মব কমে গেছে। নেই যে আমি সে কথা বলছি না। আছে এখনো পর্যন্ত। এখন সালাউদ্দিন সাহেবরা যখন দায়িত্বশীল জায়গায় আসেন তখন অনেকে অনেক কথা বলেন যে মব আজকে থেকে বন্ধ হয়ে গেল, সন্ত্রাস চিরতরে বন্ধ হয়ে গেল, মাদকের বিরুদ্ধে আমাদের জিহাদ ঘোষণা করছি, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। এগুলো আমরা শুনতে অভ্যস্ত হয়ে গেছি, এগুলো মুখস্থ কথা। এখন সালাউদ্দিন সাহেব যেদিনকে ওথ নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে, তার পরপরই অফিসিয়ালি তিনি সাংবাদিকদের যেদিন ফেস করলেন, তিনি বললেন যে, "মব আর থাকবে না। মবের বিরুদ্ধে অ্যাকশন।" মব তো আমরা দেখলাম। বরিশালে খোদ আদালতের ভিতরে আমরা দেখলাম। এজলাসের মধ্যে আমরা দেখলাম। মব ক্রিয়েট করে আদালতের বেঞ্চ বা বসার জায়গাগুলো ভাঙচুর করা হলো। ম্যাজিস্ট্রেটকে আঙুল উঁচিয়ে এজলাসের মধ্যে থ্রেট করা হচ্ছে যে আওয়ামী লীগের কয়েকজন এর জামিন হয়েছে, সেগুলো নামঞ্জুর করতে হবে, ইত্যাদি, ইত্যাদি। শুনুন, এগুলো রাতারাতি বন্ধ হবে না। সদিচ্ছার প্রয়োজন। তারেক রহমান সাহেব কিছু এক্সাম্পল এরই মধ্যে তৈরি করেছেন ছোট জায়গায়। আমরা আশাবাদী হতে চাই। তবে আমি কনফিউজড যে এই আশাবাদীটা কতক্ষণ ধরে রাখতে পারবো। আর দ্বিতীয় কথা হচ্ছে আওয়ামী লীগ প্রসঙ্গে প্রশ্ন করেছিলেন। "দেয়ার ইস নো ওয়ে এক্সেপ্ট আওয়ামী লীগ।" এদেশে রাজনীতি করা মানে রাজনীতি আবার সুস্থির জায়গায় আসতে পারে। আপনাকে আওয়ামী লীগকে ভাই বিচার হবে। আওয়ামী লীগের যারা দুর্নীতি করেছে, আওয়ামী লীগের যারা গুম খুনের সাথে জড়িত, তাদের বিচার হবে। কোনো সমস্যা নেই। কোনো আচ্ছা, সমস্যা নেই। আরেকটা কথা বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব অনেক বেশি ছড়াচ্ছে যেটি পুলিশ হত্যার তদন্তের ভবিষ্যৎটা আসলে কি? পুলিশ হত্যার কি তদন্ত এটা নিয়ে রাজনীতি চলবে। এটা নিয়ে রাজনীতি চলবে। ভবিষ্যৎ আসলে অন্ধকার। এটা নিয়ে কি বা এটাই মানে পুলিশ হত্যার তদন্ত কি করবে তারেক রহমান? খুব অথবা সহজে না, সরকার? খুব সহজে না। শুনুন, এর মধ্যে এই বিষয়টা নিয়ে বিএনপির মধ্যে গৃহদাহ শুরু হয়েছে। ঘরের মধ্যেই আগুন জ্বলছে। মানে পক্ষ-বিপক্ষ শক্তি গড়ে উঠেছে। পুলিশ হত্যার বিচার কেন হবে না? এগুলো না আমরা কেউ ভালো করে এই কথাগুলো বলছি না। আমরা উপর দিয়ে বলে যাচ্ছি। দেখুন, জাতিসংঘ ১৪০০ মানুষ হত্যাকাণ্ডের কথা বলল, জুলাই আন্দোলনকে কেন্দ্র করে। এখন এই ১৪০০ মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে কয় তারিখ পর্যন্ত? ২৪ এর ১৫ আগস্ট পর্যন্ত। ৫ আগস্টের পরে তো আওয়ামী লীগ ছিল না। তাহলে ৫ আগস্টের পরে যে মানুষগুলো হত্যাকাণ্ডের শিকার হলো কতজন? এখানে একেবারে খুব স্পষ্ট অঙ্ক কষে দেখানো যায়। ৫ আগস্ট পর্যন্ত ইউনূস সরকারের যে পরবর্তী স্বাস্থ্যমন্ত্রী নূরজাহান বেগম, তার যে মন্ত্রণালয়, তারা প্রজ্ঞাপন দিয়ে জানিয়েছিল ৫ আগস্ট পর্যন্ত ৮৩২ জন নিহত হয়েছেন। তাহলে জাতিসংঘ বলছে ১৫ আগস্ট পর্যন্ত ১৪০০ জন মানুষ। তো ১৪০০ থেকে আপনার ৮৩২ জন বাদ দিলে কতজন থাকে? ৫৬৮ জন। তাহলে এই ৫৬৮ জন তো আর আওয়ামী লীগ মারেনি। তখন তো আর আওয়ামী লীগ ছিল না। তাহলে এই ৫৬৮ জনের বিচার কে করবে? এই যে এরা বলছে যে জুলাই আন্দোলনে নিহতদের বিচার হচ্ছে, শেখ হাসিনার বিচার। এই হত্যাকাণ্ডগুলোর বিচার কে করবে? আবার এদিকে আবার আপনার দায়মুক্তি আইন দিচ্ছেন। দায়মুক্তি আইনের ক্ষেত্রে আবার কয় তারিখ পর্যন্ত আপনি দায়মুক্তি আইন দিবেন? বলছে যে জুলাই আন্দোলনে যেই আ ফৌজদারি অপরাধগুলো হয়েছে তাদের কোনো বিচার করা যাবে না। তাহলে আপনি ঠিক আছে, আপনি ওই ৮৩২ জন যে আওয়ামী লীগ মেরেছে তা কিন্তু নয়। এখানে তো তৃতীয় শক্তি ছিল। স্নাইপার রাইফেল নিয়ে কারা নেমেছিল? তাহলে এই জুলাই আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিল তাদের কেউ মেরেছে। এটা তো স্পষ্ট কথা। আচ্ছা, আপনি সেই বিচারটাও করলেন না। কিন্তু ৫ আগস্ট পর থেকে ১৫ই আগস্ট পর্যন্ত যারা হত্যাকাণ্ডের শিকার হলেন, সেটার তো বিচার করবেন।
তো সেটা বিচার করবেন না? আচ্ছা, তো সেই সময়ও তো পুলিশ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। ৫ আগস্টের পরেও তো পুলিশ মেরে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। এখন এইগুলো শুনেন, এই যে ইউনূস নামে একজন জঙ্গি বাংলাদেশে ১৭৫৭ সালে মানে এই ভারত উপমহাদেশে যদি মীর জাফর তিনি হয়ে থাকেন, আর ২য় মীর জাফর হয়ে যদি খন্দকার মোশতাক হয়ে থাকে, ৩য় মীর জাফর হচ্ছেন ডক্টর ইউনূস। আপনাদের তো তাকেও রাষ্ট্রপতি করার একটা কথা শোনা যাচ্ছে। আপনি শুনেছেন? হ্যাঁ, শুনেছি, শুনবো না কেন? একটা গুঞ্জন চলছে। বাংলাদেশে তো অসম্ভব বলে কিছু নেই। হতে পারে ডক্টর খলিল ডক্টর ইউনূসের নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, মানে যার পদত্যাগ দাবি করেছিলেন, পদত্যাগ বিএনপি দাবি করেছিল। সেই বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী হবেন। আপনি গুনাহকেও চিন্তা করতে পেরেছেন? হ্যাঁ? যখন ওথ নেয় সংসদ ভবনে সব যাচ্ছে, তার ০.৫ ঘন্টা ১ ঘন্টা আগেও চিন্তা করতে পারছেন যে ডক্টর খলিল এটা পররাষ্ট্রমন্ত্রী হবে এই মন্ত্রিসভার? ইউনূস যদি চলে আসে প্রেসিডেন্ট পদে, চলে আসতে পারে কাদের চাপে, কাদের তাপে, কাদের প্রেশারে এগুলো হচ্ছে আমরা খুব ভালো করে জানি। সবই তো যুক্তরাষ্ট্রের নির্দেশনা হচ্ছে এবং এটি করলে চরম একটি ভুল করা হবে। আমি রাজনৈতিক বোদ্ধা নই। বিএনপির মধ্যেও অনেক বুদ্ধিজীবী আছেন, রাজনৈতিক বোদ্ধা আছেন। নিশ্চয়ই তারা আমাদের চেয়ে ভালো বোঝেন। কিন্তু সমস্যা হচ্ছে তারা যে আমাদের চেয়ে ভালো বোঝেন সেটা সবসময় প্রমাণিত হয় না। ডক্টর ইউনূসকে যদি রাষ্ট্রপতি পদে নিয়ে আসা হয়, বিএনপি এ যাবৎকালের মধ্যে সবচেয়ে বড় খেসারতটি বিএনপি দিবে। এটুকু আমি আপনার এই প্রোগ্রামে বলে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে। স্বাধীন অনেক শুভেচ্ছা আমার পক্ষ থেকেও। দর্শক এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন মঞ্জুরুল আলম পান্না। এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ।